আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। সেদিন সন্ধ্যায় পোর্টালের রুমে এডিটিং করছিল অরুণ। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। একটি অপরিচিত নম্বর থেকে একটা ভিডিও। থাম্বনেইলে দেখা যায় রাস্তার পাশে উল্টে থাকা একটা লরি, চারপাশে লাল নীল আলো, পুলিশ অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। অরুণ ভেবে নিল হয়তো আরো কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হবে, কিন্তু প্লে বাটন চাপতেই চোখ কুঁচকে যায় তার। ভিডিওর ভেতর ড্রাইভারকে বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ধাতব সিটে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় সে বলছে, হঠাৎ করে সামনে কেউ এসে পড়ে। আমি ব্রেক চেপেছিলাম, গাড়ি থেমেছিল, কিন্তু গাড়ি থামার পর আমি দেখি সামনে কেউ নেই। হেডলাইটের আলোয় আশেপাশে কাউকেই দেখতে পাইনি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভ্যানিশ। ক্যামেরা সামান্য কাঁপে। কে? পুলিশ জিজ্ঞেস করে। ড্রাইভার হাঁপাতে থাকে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে তার। মহিলার মতো, পেট পর্যন্ত লম্বা চুল, আর চোখ ছিল সাদা, পুরো সাদা, কোনো মনি নেই তাতে। অরুণ ভিডিও দেখে হাসলো ঠিকই, ভাবলো গল্প গুজব, অ্যাক্সিডেন্টে মাথা ঘুরে গেছে। মনে মনে ভাবলো অনেক কিছুই, কিন্তু ভিডিওর শেষ 2 সেকেন্ডে সে যা দেখলো তার সেই হাসিটা সে থামাতে বাধ্য হলো। ভিডিওর ফ্রেমের একদম শেষে ঢুকে গেছে রাস্তার পাশে থাকা একটি কালচে গর্ত, যেন শুকনো কূপের মতো একটা মুখ। পাশের বোর্ডে অর্ধেক অংশে লেখা প্রেতকু। শব্দটা পরিষ্কার না হলেও জায়গাটা সে চেনে। কালীপাহাড়ির প্রেতকুয়ো। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell। হাজার সম্ভাবনার স্বপ্ন নিয়ে আসে একটি বছর, নতুন বছর। কিন্তু যে বছরটি চলে যায় সেই বছরটি শেখায় কোথায় ভুল ছিল, কিভাবে নিজেকে আরো একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 25কে বিদায় জানাতে প্রস্তুত। মিলিয়ে নিচ্ছি নতুন বছরের কাছে আমাদের প্রত্যাশাগুলো। আমি চাই আমরা 2 মিলিয়নের পরিবার হব। Bhoot.com-কে আরো বেশি আপনাদের ভালোবাসার উপযোগী করে তুলব, এবং সবচেয়ে বেশি চাই নিজের এই বিশাল পরিবারে সবার খোঁজ খবর নেব। জানি না কিভাবে তা সম্ভব হবে, হয়তো আমি অথবা আপনারাই এর একটা উপায় খুঁজে বের করব। নতুন বছরে নিজেকে বদলে ফেলতে চাই আমরা। আমাদের বদলাবার সত্যি কি খুব দরকার? আমার মনে হয় আমাদের ভেতরের সবচেয়ে যে ভালো আমি, আমাদের উচিত তার কাছে যাবার চেষ্টা করা। তাহলেই মিথ্যা থাকবে না, হিংসা থাকবে না, কষ্ট থাকবে না। চলুন নিজের ভেতরের সবচেয়ে সেই ভালো আমির কাছে যাবার চেষ্টা করি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সুকান্ত মাইতি। আপনাদের সবাইকে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ Bhoot.com-এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আসানসোলের কালীপাহাড়ি এই এলাকাটি একটু ভৌতিক। দিনে শিল্পাঞ্চলের কোলাহল, লরি ট্রাকের ধাতব গর্জন, ধুলোবালিতে পোড়া রোদ, সব মিলিয়ে জায়গাটা যেন বিশাল এক ক্লান্ত কারখানার নিঃশ্বাসের মতো। অথচ রাত
ফলেই এই পরিচিত রাস্তা হঠাৎই অপরিচিত হয়ে ওঠে। পুরো এলাকা যেন নিজেকে মুড়ে ফেলে এক অদ্ভুত অস্বস্তির নীরবতায়, যেখানে মনে হয় দূরে কোথাও কেউ অদৃশ্যে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। বিশেষ করে গভীর রাতে, যখন 2 নম্বর জাতীয় সড়কে একে একে গাড়ি কমতে থাকে। 12টার পর রাস্তা যেন মৃতের মতো ফাঁকা হয়ে যায়। কেবল মাঝে মাঝে কোনো ট্রাকের হুঙ্কার, আর তার পেছনে লাল আলোটা দূরে সরে যেতে যেতে হঠাৎই অন্ধকারের গহ্বরে ঢুকে মিলিয়ে যায়। ঠিক যেমন হঠাৎ করে একটা জীবন নিভে যায়, শব্দ না করে। রাস্তার বাঁ দিকটায় যতদূর চোখ যায় শুধু বিশাল শুষ্ক ঝোপঝাড়, ভাঙাচোরা বেড়া আর আগুনে পোড়া নিঃস্ব জমি। মানুষের পায়ের শব্দ বহুদিন এখানে শোনা যায়নি। এগুলো দেখতে সাধারণ, কিন্তু রাতে ছায়াগুলো এত লম্বা হয়ে দাঁড়ায় যেন মনে হয় ঝোপগুলো আসলে দাঁড়িয়ে থাকা কোনো মৃত মানুষের আকৃতি। আর অন্য পাশে এক পুরনো মরচে ধরা সাইনবোর্ড, প্রদীপ বাবা শ্মশানকালী মন্দির ও আশ্রম। এই নামটা কেউ উচ্চারণ করতে চায় না। স্থানীয়রা জানে ওটা শুধু মন্দির নয়, তার পাশেই আছে সেই অভিশপ্ত প্রেত কুয়ো। দুপুরবেলায়ও কুয়াটার দিকে তাকাতে ভয় করে। কুয়ার ইটগুলো যেন দীর্ঘদিন ভিজে থাকা মৃতদেহের মতো বিবর্ণ। তার উপর জড়ানো কালচে শ্যাওলা দেখতে দেখতে মনে হয় যেন কিছু একটা ভেতর থেকে উঠতে চাইছে, কিন্তু পারছে না, আটকে যাচ্ছে। বাতাসে একটা আর্দ্র ঠান্ডা গন্ধ ভেসে আসে, পুরনো আগুনের ছাই আর পচা ফুলের মিশ্রণ সেই গন্ধে। প্রদীপ বাবা তান্ত্রিক, যার নাম শুনলেই লোকদের হাত পা ঠান্ডা হয়ে আসে, তিনি বলেন, এই কুয়োয় জল আছে, শুধু জল নয়, এতে আছে দুঃখ আর অস্থিরতা। বহু আত্মা এর ভেতর থেকে ডেকে গেছে অনন্তকাল, কিন্তু কেউ শোনেনি। লোকেরা বলে গভীর রাতে নাকি কুয়োর ভেতর থেকে কান্নার মতো শব্দ ভেসে আসে। না, খুব জোরে না, খুব আস্তেও না, যেন কেউ ডুবে যাচ্ছে আর ঠিক ওঠার আগেই হাতটা কেউ জোরে ঠেলে দিচ্ছে পুনরায়। প্রতি বছর এক বিশেষ তিথির কালী পূজার দিন প্রদীপ বাবা এখানে পিণ্ড দান করেন। তিনি দাবি করেন সেই সময়ে কুয়োর ভেতরে দ্রুপ দ্রুপ শব্দ শোনা যায়, যেন কেউ খাবার খাচ্ছে। আর পিণ্ড দেওয়ার ঠিক পর মুহূর্তেই কুয়োর চারপাশে হালকা কুয়াশা জমে। যদিও তখন শীতকাল নয়, কিন্তু বছরের অন্য সময় কেউ আসে না, কেউ দাঁড়ায় না। এমনকি পথ চলিত ট্রাকও কুয়ার সামনে দিয়ে যাওয়ার সময় গতি বাড়িয়ে দেয়, যেন অদৃশ্য কিছু তার গায়ে ছোঁয়ার আগে সে পালিয়ে যেতে পারে। স্থানীয়রা বিশ্বাস করে বহু বছর আগে এখানে একসাথে 3টি অদ্ভুত মৃত্যু হয়েছিল। একটি শিশু, একজন মদ্যপ লরি চালক আর একজন অচেনা পথচারী নারী। তাদের দেহ ভেসে উঠেছিল এই কুয়ো থেকে, কিন্তু কেউ জানে না তারা কিভাবে সেখানে পড়ল। তারপর থেকে এই কুয়োটির ইতিহাস ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে কেউ হাঁটলে স্পষ্ট শুনতে পায় 3টি আলাদা আলাদা নিঃশ্বাসের শব্দ, 3টি ভিন্ন রাগের কান্নার সুর, আর মাঝে মাঝে দূর থেকে শিশু কণ্ঠে নিঃশব্দ ফিস ফিস, কেউ আমাকে ডাকছে। সেই কথাটা নাকি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কালী পাহাড়িতে এমন কোনো শিশু নেই যে রাতে বাড়ির বাইরে বেরোয়। 40-50 বছর আগের কালী পাহাড়ি ছিল এক অন্য জগৎ। এখনকার মতো রাস্তা, আলো, শিল্পাঞ্চলের আওয়াজ কিছুই ছিল না। চারিদিকে শুধু অগাধ ঝোপঝাড়, নিষ্প্রাণ কাঁটা গাছ আর খনির দিকে যাওয়ার বিকল্প হাঁটা পথ। দিনের আলোয় জায়গাটা যতটা নির্জন লাগত, সন্ধ্যা নামলেই তা হয়ে উঠত একেবারে ভিন্ন। মাটি, বাতাস, গাছের ডাল সবকিছুতে যেন অকারণ ভারী অন্ধকারে জমে যেত। খনির শ্রমিকেরা মাঝে মাঝে এখানে আসতো কাঠ, শুকনো ডাল বা দূরের ঘোলাটে জল সংগ্রহ করতে। তাদের মধ্যে কয়েকজনই প্রথমে লক্ষ্য করে লতা পাতায় ঢাকা একটা অদ্ভুত বৃত্তাকার কাঠামো, যেটা দেখতে কুয়োর মতো কিন্তু আশ্চর্য রকমের অস্বস্তিকর।
ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই কুয়োটা পরে পরিচিত হয় প্রেত কুয়ো নামে। গ্রামের লোকেরা যখন একটু পরিষ্কার করে দেখে তখনই বুঝতে পারে এটা বয়সে অনেক পুরনো। ইটগুলো ভেঙে পড়া, শ্যাওলায় মোড়া, যেন বহু বছর মৃতের মতো নির্জীব পড়ে আছে। কুয়োর উৎস নিয়ে কারো স্পষ্ট কোনো ধারণা ছিল না, তবে বহু বছর আগে পাওয়া এক ছিন্ন ভিন্ন দলিলে নাকি উল্লেখ ছিল এই জায়গায় এক তান্ত্রিক সাধনা করতেন। তার নাম লোকমুখে বহুবার ঘুরে বেড়ালেও কেউ ঠিক করে বলতে পারে না তিনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন। শুধু এতটুকুই জানা যায় তিনি নাকি ভয়ঙ্কর তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, এমনকি প্রেত সাধনার মতো নিষ্ঠুর সাধনাও করতেন। গল্প আছে তিনি নাকি জীবিত আর মৃতের মাঝের পথ নিয়ে গবেষণা করতেন। কার কখন কোথায় টেনে ধরে আনতে হয় তা তিনি জানতেন বলেই অনেকেই দাবি করত। তার নির্দেশেই কুয়ো খোঁড়া হয়েছিল এমন ইঙ্গিত দলিলে ছিল। কিন্তু কেন? জল তোলার জন্য নয়, কারণ আশেপাশে কোনো বসতি ছিল না। লোকজনের বিশ্বাস তান্ত্রিক নাকি এই কুয়োটাকে ব্যবহার করতেন মৃত আত্মার শক্তি নিয়ন্ত্রণ করার জন্য। রাতে দূর থেকে আগুনের লেলিহান আলো দেখা যেত। কেউ কেউ শোনার দাবি করত গভীর মন্ত্রোচ্চারণ, যা মুহূর্তের মধ্যে বাতাসকে বরফের মতো ঠান্ডা করে দেয়। তান্ত্রিকের মৃত্যুর পর গ্রামের লোকদের আর ধৈর্য থাকে না। কয়েক রাত ধরে তারা কুয়োর দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ, কারো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো আর্তনাদ, আর কখনো কখনো হাড় কাঁপানো মন্ত্রস্বর শুনতে পায়। এক রাতে নাকি কয়েকজন সাহসী মানুষ মশাল নিয়ে সেখানে যায়। কুয়োর মুখে তারা দেখে অদ্ভুত কালচে দাগ, যেন আগের দিনও সেখানে কিছু একটা কেউ টেনেছে, ঘষেছে, রক্ত বা কালি দিয়ে। তারপর তারা সিদ্ধান্ত নেয় কুয়োর মুখ পাথর দিয়ে বন্ধ করা হবে। গ্রামবাসীরা পুরো কুয়োটা মোটা পাথরে ঢেকে দেয়, চারপাশে কাঁটা গাছ ফেলেও দেয় যাতে কেউ ভুলেও তার কাছে না যায়। তারপর বহু বছর কেটে গেছে, কিন্তু আজও নাকি মাঝে মাঝে রাতে বাতাস একদম থেমে গেলে কুয়োর ঢেকে রাখা পাথরের ওপার থেকে শোনা যায় চাপা একটা আওয়াজ, যেন ভেতরে কেউ একজন দম নিতে চাইছে কিন্তু কোনো শক্তি তাকে থামিয়ে দিচ্ছে। 1990-এর দিকে সরকারের উদ্যোগে কালী পাহাড়ি এলাকার পাশ দিয়ে জাতীয় সড়ক তৈরির কাজ শুরু হয়। তখনও জায়গাটা ছিল ভয়ঙ্কর নির্জন, ঘন ঝোপঝাড়ে ভর্তি। শ্রমিকদের প্রথম কাজ ছিল বড় বড় গাছ কেটে রাস্তা চওড়া করা। কিন্তু গাছ কাটতে কাটতে তারা যখন ওই পুরনো কুয়োর কাছে পৌঁছলো, তখনই অদ্ভুত কিছু তাদের নজরে আসে। কুয়োর মুখটা একসময় যেভাবে পাথর দিয়ে শক্ত করে বন্ধ করা হয়েছিল, সেগুলো এখন অস্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ, যেন বাইরে থেকে কেউ ভাঙেনি, বরং ভেতর থেকে কেউ তীব্র শক্তিতে ধাক্কা মেরেছে। গভীর ফাটলগুলো দেখে শ্রমিকদের মনে এক শিরশিরে ভয় ঢুকে যায়। তারা বাকিদের ডেকে আনে। সবাই একই কথা বলে, এটা মানুষের কাজ নয়, এখানে কিছু একটা ঠিক হয়নি। গুজব শুরু হয়ে যায় সেদিন থেকেই। রাস্তার কাজ করতে আসা কয়েকজন শ্রমিক হঠাৎ করে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। কারো মাথা ঝিমঝিম করে, কারো হাত পা কাঁপতে থাকে, আর কেউ কেউ বেহুঁশ হয়ে যায়। যাদের জ্ঞান ফিরত তারা একই কথা বলতো, কেউ আমাদের কানের কাছে ফিসফিস করে বলছে, জল দাও, আমাদের মুক্তি দাও। প্রথমে সবাই মনে করেছিল গরম, ধুলো আর ক্লান্তির জন্য এসব হচ্ছে, কিন্তু ঘটনা এত ঘন ঘন ঘটতে থাকায় ভয়টা সত্যি হয়ে ওঠে। লোকেরা কুয়োটা পুরোপুরি ভরাট করে দিতে চাইল। তাদের যুক্তি, এতে সমস্যার সমাধান হবে। একবার মাটি দিয়ে পুরোটা ঢেকে দিলে সব সমস্যার শেষ। কিন্তু ঠিক তখনই বাধা দিল এলাকার কয়েকজন প্রভাবশালী লোক। তারা তান্ত্রিকের শোনা পুরনো কথা তুলে বলল, এই কুয়োতে অতৃপ্ত আত্মারা রয়েছে, এদের বিরক্ত করলে বিপদ হবে, বড় বিপদ। এই গ্রাম জুড়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল কথাটা। যারাই সন্ধ্যার পর কুয়ার সামনে দিয়ে যেত তারাই নাকি অনুভব করত একটা হালকা ঠান্ডা বাতাস, যেন কেউ পাশ দিয়ে এইমাত্র ছুটে গেল। কেউ কেউ নাকি কুয়োর উঁচু ভাঙা অংশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছে। অস্বাভাবিক লম্বা, স্থির, চোখবিহীন। সত্যি অসত্যি মিলেমিশে এই কাহিনী দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। এই সময়ে শুরু হয় বিশেষ তিথিতে কালী পুজো করে পিণ্ডদানের রীতি।
পুরনো তান্ত্রিকের কথিত নিয়ম অনুযায়ী যে তান্ত্রিক এই জায়গাটি গ্রহণ করত সেই এই রীতি চালিয়ে যেত। বর্তমান তান্ত্রিক প্রদীপ বাবা সেই ধারাকেই ধরে রেখেছেন। প্রদীপ বাবার দাবি, এই কুয়োতে বহু আত্মা আটকে আছে, যাদের মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে। তারা মুক্তি চায়। বছর ভর তারা চুপচাপ থাকে, কিন্তু বিশেষ তিথিতে তাদের শক্তি বাড়ে। তখন পিণ্ড দান করলে তারা শান্ত হয়। তিনি আরো বলেন, যদি নিয়ম করে পিণ্ড দেয়া না হয় তবে এই আত্মারা আশেপাশে ঘুরে বেড়াবে, প্রভাব ফেলবে লোকের মনে, দুর্ঘটনা ঘটাবে, ছায়ার মতো পিছু নেবে। কেবল অন্ধবিশ্বাস নয়, রাস্তার সেই অংশে অদ্ভুতভাবে দুর্ঘটনার সংখ্যা সত্যিই বেড়ে যায়। গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, মোটর বাইক স্কিড করে পড়ে যায়, বড় ট্রাক সোজা রাস্তা থেকে সরে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। বছরে 3-4টে মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। পুলিশ, স্থানীয় প্রশাসন কিছু স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। লোকেরা বলতে থাকে, অদৃশ্য কিছুর টানে ওই জায়গাটায় এমন কিছু হয়, যেন কুয়োর ভেতরে আটকে থাকা আত্মারা সুযোগ পেলেই কোনো একজনের বিপদ ঘটে। তারপর থেকেই গড়ে ওঠে ভয়ঙ্কর কিংবদন্তি, কালী পাহাড়ির প্রেত কুয়োর কিংবদন্তি, যেখানে মাঝে মাঝে নাকি এখনো রাতের নিশ্চিদ্র অন্ধকারে ভেসে আসে ক্ষীণ সেই ফিসফাস, চল দাও, আমাদের মুক্তি দাও। কলকাতার একটি ছোট কিন্তু চটপটে নিউজ পোর্টালে কাজ করে অরুণ সাঁতরা, বয়স 28। সহকর্মীদের কাছে সে ঘটনা খেকো নামে পরিচিত। কারণ অরুণ কখনোই সংবাদকে সংবাদ হিসেবে গ্রহণ করে না, বরং প্রতিটি ঘটনার ফাঁক ফোকরের ভেতর ঢুকে দেখে অজানা অপ্রকাশিত কোনো ছায়া লুকিয়ে আছে কিনা। লোককথা, নিখোঁজ মানুষ, অদ্ভুত ছায়া, গ্রাম্য কুসংস্কার। অরুণের রিপোর্টিং মানে দর্শকের কাছে যেন হালকা রহস্যের শিহরণ। সেদিন সন্ধ্যায় পোর্টালের রুমে এডিটিং করছিল অরুণ। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। একটি অপরিচিত নম্বর থেকে একটা ভিডিও। থাম্বনেইলে দেখা যায় রাস্তার পাশে উল্টে থাকা একটা লরি, চারপাশে লাল নীল আলো, পুলিশ অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। অরুণ ভেবে নিল হয়তো আরো কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হবে, কিন্তু প্লে বাটন চাপতেই চোখ মুচকে যায় তার। ভিডিওর ভেতর ড্রাইভারকে বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ধাতব সিটে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় সে বলছে, হঠাৎ করে সামনে কেউ এসে পড়ে। আমি ব্রেক চেপেছিলাম, গাড়ি থেমেছিল, কিন্তু গাড়ি থামার পর আমি দেখি সামনে কেউ নেই। হেডলাইটের আলোয় আশেপাশে কাউকেই দেখতে পাইনি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভ্যানিশ। ক্যামেরা সামান্য কাঁপে। কে? পুলিশ জিজ্ঞেস করে। ড্রাইভার হাঁপাতে থাকে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে তার। মহিলার মতো, পেট পর্যন্ত, লম্বা চুল, আর চোখ ছিল সাদা, পুরো সাদা, কোনো মনি নেই তাতে। অরুণ ভিডিও দেখে হাসলো ঠিকই, ভাবলো গল্প গুজব, অ্যাক্সিডেন্টে মাথা ঘুরে গেছে। মনে মনে ভাবলো অনেক কিছুই, কিন্তু ভিডিওর শেষ 2 সেকেন্ডে সে যা দেখলো তার সেই হাসিটা সে থামাতে বাধ্য হলো। ভিডিওর ফ্রেমের একদম শেষে ঢুকে গেছে রাস্তার পাশে থাকা একটি কালচে গর্ত, যেন শুকনো কূপের মতো একটা মুখ। পাশের বোর্ডে অর্ধেক অংশে লেখা প্রেত কূপ। শব্দটা পরিষ্কার না হলেও জায়গাটা সে চেনে। কালী পাহাড়ির প্রেত কুয়ো। অরুণের মেরুদণ্ডে হালকা শীতল স্রোত বয়ে গেল। কলেজে পড়ার সময় থেকে এই কুয়োর গল্প সে কতবার শুনেছে, যে এখানে নাকি মাঝরাতে সাদা পোশাক পরা লম্বা চুলের এক নারীর ছায়া দেখা যায়, আর তাকে দেখলেই গাড়ি নিয়ন্ত্রণ হারায়, অ্যাক্সিডেন্ট করে। বেশিরভাগ সময় মৃত্যুই ঘটে, কিন্তু লোককথা এটাও বলে যারা বেঁচে ফেরে তারা কোনোদিন আর স্বাভাবিক হতে পারে না। অরুণ উঠে দাঁড়ালো। গা ঘেঁষে আসা এক অদ্ভুত অস্থিরতা তাকে আরো দৃঢ় করে তুলল। যেতেই হবে। অফিসের জানলা দিয়ে বাইরে তাকালো সে। অন্ধকারে নেমে গেছে, কিন্তু তার কল্পনায় যেন সেই শূন্য সাদা চোখ দুটি জ্বলে উঠল ক্ষণিকের জন্য। তদন্ত করার সিদ্ধান্ত নেয়া মাত্রই অরুণের মাথায় ফিরে এলো এক পুরনো কথা।
লোককথার আড়ালে কখনো কখনো থাকে সত্যির গভীর ছায়া। সে অনুভব করল এইবার ছায়াটাই যেন তাকে ডাকছে। রাত 10টার দিকে ব্যাগে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ফ্ল্যাশ লাইট গুঁজে পরদিন 10টা নাগাদ বেরিয়ে পড়ল অরুণ। আসানসোলে নামতে নামতে সন্ধ্যা। রাস্তায় ঠান্ডা বাতাস বইছে, বাস অটো কম, রাস্তা বেশ ফাঁকা, জায়গাটা অদ্ভুতভাবে টিমটিম করছে অল্প আলোয়। একটি রিজার্ভ গাড়ি ঠিক করে নিয়ে উঠে পড়ে।